না, তোর নানির মায়ের জন্য। আকাশের কথায় শিমু ভোতা মুখে তাকায়। সৌম্য মৃদু হাসলো। সন্ধ্যার কথা ভেবে সৌম্যর মুখ মলিন হয়। আকাশ শিমুকে ছোট বোনের মতো করে খুব আদর করে, এটা সৌম্য গত 1 বছরে বুঝেছে। আকাশ আর সৌম্যকে দেখে তার সন্ধ্যা মায়াময় মুখটা ভেসে উঠল। আকাশ ফোনে মগ্ন। সৌম্যর ফোনে একটা নোটিফিকেশন আসে। সৌম্য সাধারণত তার ফোনের নোটিফিকেশন চেক করে না, কিন্তু গত 2 দিন ইরার খোঁজ না পেয়ে ছেলেটার হৃদয়ে ব্যাকুল। হয়তো সে নিজেকে ধরা দেয় না। সৌম্য তার ফোন টেবিলের উপর থেকে নিয়ে চেক করলে দেখলো অপরিচিত এক নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এসেছে। সৌম্য ভ্রু কুঁচকে ভিডিওটা ওপেন করে। ফোনের স্ক্রিনে সন্ধ্যার মুখ ভেসে ওঠে। কয়েক সেকেন্ড পেরোতেই সন্ধ্যার গালে এক শক্তপোক্ত থাপ্পড় পড়ে। সন্ধ্যা হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। এটুকু দেখে সৌম্যর চোখ জোড়া ঝাপসা হয়। ভিডিও পজ করে দেয়। যে থাপ্পড় দিয়েছে তাকে ভিডিওতে একটুও দেখা যাচ্ছে না। সৌম্যর কেন যেন শরীরে শক্তি পাচ্ছে না। বহু কষ্টে নিজেকে সামলে ভিডিওটি আবারও অন করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে সন্ধ্যার কান্না মাখা মুখ। দেয়ালে হেলান দিয়ে নিঃশব্দে কান্নার দৃশ্য। এরপর সন্ধ্যা কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে যায়। ভিডিওটি দেখে সৌম্যর ডান চোখ থেকে এক ফোঁটা পানি গালে গড়িয়ে পড়ে। সৌম্য দ্রুত তার ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ছিটকে ফেলে। কতদিন পর তার বোনটার মুখ দেখলো, তাও কতটা বিধ্বস্ত অবস্থায়। কান্না মাখা সন্ধ্যার মুখের দিকে চেয়ে সৌম্য পিকটার উপর ডান হাতের বুড়ো আঙ্গুল রেখে বিড়বিড় করে, বনু আমার কলেজে। এরপর আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে সৌম্য উঠে দাঁড়ায়। নিজেকে সামলে আকাশের উদ্দেশ্যে ভারী গলায় বলে, ভাই আমাকে এক্ষুনি যেতে হবে। আকাশ ফোন থেকে দৃষ্টি উঠিয়ে সৌম্যর দিকে তাকায়। আকাশকে চুপ দেখে সৌম্য আবারও বলে, ভাইয়া প্লিজ, আমি সময়কে আরেকদিন ডাবল টাইম নিয়ে পড়িয়ে দিব। আকাশ ভ্রু কুঁচকে বলে, ওকে, বাট কোনো প্রবলেম হয়েছে? সৌম্য ছোট করে বলে। না ভাইয়া, আসছে। কথাটা বলে সৌম্য বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শিমু আকাশকে দেখে ভয়ে ভয়ে মন দিয়ে ম্যাথ করছিল। হঠাৎ সৌম্যর এভাবে চলে যায়, বেচারি মন মরা হয়ে চেয়ে থাকে। পরদিন সকাল 9টা নাগাদ আকাশ কক্সবাজারের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামে। অরুণ সাইফুদ্দিন নওয়ান এর পাশে বসে নাস্তা করছে। বাহাত ফোনের স্ক্রিনে চলছে। আকাশ অরুণের সামনে বরাবর চেয়ার টেনে বসলো। আসমানি নওয়ান আকাশের সামনে স্যান্ডউইচ রাখে। আকাশ ডান হাত একটু টানা দেয় যাতে ব্লেজারের হাতা সামান্য উপর দিকে ওঠে। এরপর খাওয়া স্টার্ট করে। অরুণ আকাশের দিকে তাকিয়ে মনে মনে হাসলো। এরপর তার ডান পা আকাশের দিকে এগিয়ে নিয়ে আকাশের পায়ের উপর রাখে। আকাশ মাথা নিচু করে খাওয়ায় মনোযোগী ছিল। হঠাৎই তার মুখ নাড়ানো থেমে যায়। মাথা উঁচু করে ভ্রু কুঁচকে তাকায়। অরুণ বাহাতের আঙ্গুলগুলো মেয়েদের মতো করে ঢং করে নাড়িয়ে বলে, হেই বাতাস বেবি। আকাশ অরুণকে দেখে চোখ মুখ কুচকায়। সাইফুদ্দিন নওয়ান অরুণের দিকে তাকালে অরুণ স্বাভাবিক হয়ে মেকি হাসে। আকাশ হঠাৎই তার ডান পায়ের 2 আঙ্গুল দিয়ে অরুণের বাঁ পায়ের একটা আঙ্গুল মুচড়ে ধরে। অরুণ চেঁচিয়ে ওঠে। সাইফুদ্দিন নওয়ান খাবার চিবোতে চিবোতে বলে, কি হয়েছে অরুণ? অরুণ আকাশের দিকে তাকায়। আকাশ মাথা নিচু করে মনোযোগ সহকারে খাচ্ছে, যেন আশেপাশে কি হচ্ছে সে কিছুই জানে না। অরুণ অসহায় মুখ করে বলে, আঙ্কেল, তীব্র বাতাস আমাকে খুব কষ্ট দেয় জানেন। সাইফুদ্দিন নওয়ান অরুণের কথা বুঝলো না। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশবাবু তুই কত ভালো, ছাড় ছাড়। আকাশের বাবা ভ্রু কুচকে বলে। কি সারবে? অরুণ ঘাড় ঘুরিয়ে সাইফুদ্দিন নওয়ানের দিকে চেয়ে বলে, আঙ্কেল আপনার ছেলে আমার ইজ্জত ধরে টানছে। সাইফুদ্দিন নওয়ান আকাশের দিকে তাকালে দেখলো আকাশ মনোযোগ দিয়ে খাচ্ছে। ভদ্রলোক অরুণের দিকে চেয়ে ভ্রু কুচকে বলে, কিন্তু তোমাদের মাঝে তো অনেক ডিস্টেন্স। সাইফুদ্দিন নওয়ানের কথা শুনে অরুণ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, ছেলে পায়ের আঙ্গুল ছিলল বলে, আর বাবা সত্যি সত্যি তার ইজ্জতের দিকে নজর দিচ্ছে। সন্ধ্যা 1 গ্লাস জুস নিয়ে আকাশের পাশে এসে দাঁড়িয়েছে। আসমানি নওয়ান রান্নাঘর থেকে আনতো, তিনি কিছু কাজ করেছিলেন বলে সন্ধ্যা নিয়ে এসেছে। যদিও আসমানি নওয়ান সন্ধ্যাকে নিষেধ করেছে, কিন্তু মেয়েটা জোর করে এনেছে। মানুষটা তার কথা কত ভাবে, একটু একটু সাহায্য তো করাই যায়। সন্ধ্যা আকাশের পাশে দাঁড়িয়ে আছে, সে তো কথা বলতে পারে না, কিভাবে দিবে বুঝতে পারছে না। অরুণের চোখে পড়ে সন্ধ্যার দিকে। আকাশ তার পা এখনো ছাড়েনি। বেচারা চোখ মুখ কুচকানো অবস্থায় সন্ধ্যার দিকে তাকিয়ে বাহাত নেড়ে বলে, হাই সুইটি, কিছু বলবে? হঠাৎ এভাবে কথা বলে সন্ধ্যা ঝাঁকি দিয়ে টেবিলের অপর পাশে বসা অরুণের দিকে তাকায়। তখনই তার হাতের জুসের গ্লাসের সবটুকু জুস ঢেলে আকাশের প্যান্টের উপর পড়ে যায়। আকাশ ডান দিকে ফিরতে নিয়েছিল, তার আগে কোলের উপর ঠান্ডা কিছু অনুভব করায় মাথা নিচু করে দেখলো তার কোল ভেজা। মাথা উঁচু করলে দেখে সন্ধ্যা পাশে দাঁড়ানো, যার হাতে জুসের গ্লাস। সন্ধ্যা এই অকাজ করেছে বুঝতে পেরে ছেলেটা ভীষণ রেগে যায়। খাওয়া ছেড়ে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দুপা পিছিয়ে যায়, ভীত চোখে তাকায় আকাশের দিকে। আকাশ ভস্ম করে দেওয়া চোখে তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় দিয়ে এরপর কিছু বলতে। রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, রাবিশ, মুখের বলির সাথে সাথে চোখের পাওয়ারও নেই। আকাশের চিৎকারে আসমানি নওয়ান দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন। সাইফুদ্দিন নওয়ান ভ্রু কুচকে সন্ধ্যার দিকে চেয়ে আছে, চোখে মুখে বিরক্তি। অরুণ আকাশের উদ্দেশ্যে বলে, আকাশ মেয়েটি বুঝতে পারেনি হয়তো, বাদ দে। আকাশ অরুণের দিকে চেঁচিয়ে ওঠে, এই মেয়েটা আমার পাশে এসেছে কেন? ওর সাহস কি করে হয় আমার পাশে দাঁড়ানোর? আসমানি নওয়ান আকাশকে ধমকে ডাকে, আকাশ,
আকাশ রেগে মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি এই মেয়েটাকে এই বাড়িতে এনেছো, তোমার কাছেই রাখো। মেয়েটা আমার পাশে কেন আসছে? তুমি তোমার মেয়ে পরিচয় যতদিন এই বাড়িতে এই মেয়েটাকে রাখো, কিন্তু আমার সাথে ডিভোর্স হওয়ার আগ পর্যন্ত এই মেয়েটাকে যেন আমার আশেপাশে না দেখি। আকাশ নেওয়ানের লাইফে বউ নামক কোনো ফালতু টপিক থাকবে না, বুঝতে পেরেছো? কথাগুলো বলে আকাশ তার পাশে থাকা চেয়ারে একটা লাথি দেয় জোরে সোরে। চেয়ারটি কয়েক পা পেছনের দিকে সরে যায়। আকাশ আর কোনো দিকে তাকালো না, গটগট পায়ে এগিয়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আসমানি নওয়ান নীরব চোখে ছেনের পানে চেয়ে রইলেন। অরুণ কান্নারত সন্ধ্যার দিকে একবার তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। সাইফুদ্দিন নওয়ান বিরক্ত চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলে। সে একদিন এই সমাজে ডিভোর্সি হিসেবে পরিচিতি পাবে। বিয়ের আগে ওসব অত্যাচারই বোধহয় ভালো ছিল। তার কপালে কি একটু সময়ের জন্য আল্লাহ সুখ লিখেনি? সৌম্যর বলা একটা কথা মনে পড়লো। সৌম্য বলতো, বনু, তুই আমার কাজের মাসি হয়ে থাকবি, বুঝলি? সন্ধ্যা মুখ ফুলিয়ে তার ভাইয়ের দিকে তাকালে সৌম্য তার মাথায় ডান হাত রেখে মৃদু হেসে বলতো, আর সেই নামে কাজের মাসি আমার ঘরে বাস্তবে রাজকন্যা হয়ে থাকবে। টাকা দিয়ে নয়, আদর ভালোবাসা দিয়ে। চলবে বনু? সন্ধ্যা সৌম্যর দিকে ঝাপসা চোখে চেয়ে হেসে ফেলতো, ইশারায় বোঝাতো শুধু চলবে না, দৌড়াবে। কথাগুলো ভেবে সন্ধ্যার দলা পাকি কান্না আসলো। সন্ধ্যার তার ভাইয়ের কাছে অভিযোগ করতে ইচ্ছা করলো, সৌম্য ভাইয়া, তোমার বনুর আদর ভালোবাসা কিছুই নেই, তুমি কোথায় সৌম্য ভাইয়া? সন্ধ্যার মন বলে তার স্বামীর ভালোবাসা লাগবে না, সে তো আর ভাগ্যবতী না, তার কপালে এসব নেই। সে শুধু তার ভাইয়ের কাছে যেতে চায়, তার ভাইয়ের সাথে সে একবেলা খেয়ে বাঁচবে। সৌম্য ভাইয়া কেন আসে না তাকে নিতে? আর কবে আসবে? সন্ধ্যার কত সময় অপেক্ষা করবে? কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ তার ঘরে এসে দাঁড়িয়েছে, রাগ কমেনি এখনো। অরুণ আকাশের পিছু পিছু আকাশের ঘরে এসে দাঁড়ায়, মৃদুস্বরে বলে, সামান্য জুস পড়া মেয়েটার সাথে এমনভাবে কথা বললি কেন? আকাশ রাগান্বিত স্বরে বলে, তো কিভাবে কথা বলবো? ও আমার জুস দিতে আসছে কেন? বউয়ের দায়িত্ব পালন করতে আসবে কেন বলেছি আমি? অরুণ চুপ থাকলো। সে বুঝলো আকাশ মূলত জুস পড়ে যাওয়ায় এত রেগে যায়নি। একে তো অনাকাঙ্ক্ষিত বিয়ের সাথে বউ হিসেবে ট্রিট করতে আসায় আকাশের এত রাগ। মৃদুস্বরে বলে, মেয়েটির কি দোষ বল? আকাশ রেগে অরুণের বুকে ধাক্কা দিয়ে বলে, একদম ওই মেয়ের হয়ে ছাপে গাইবে না। তোর এতগুলো গার্লফ্রেন্ড তো ভালোবাসি ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেলি, কিন্তু আসল ঘটনা সব টাকা। টাকা উড়াতে পারছিস তাই মেয়েদের লাইন লেগেছে তোর পেছনে। অরুণ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। আকাশের এমন ধারণার পিছনে অরুণের কোথাও যেন নিজেকে দায়ী লাগলো। সে ভার্সিটি লাইফ থেকে এমন মেয়েদের সাথে মিশেছে, আসলে সে লাইফটাকে এভাবে চিট করতে চেয়েছে, কিন্তু আকাশের মনের বিরূপ প্রভাব পড়েছে। আকাশের উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, সব মেয়েরা এরকম হয় না আকাশ, এই মেয়েটা এমন নাও হতে পারে। আকাশ দাঁতে দাঁত চেপে বলে, এরা সব মেয়েরাই ওই একই। এই মেয়েটা আমাকে বিয়ে করেছে এরকম এই কারণে হবে একটা বালের ভালোবাসা, বালের বিয়ে, বালের বউ একটা। মেয়েটি কথা বলতে পারে না, তুই কথাটা অনেক রুড ভাবে বলেছিস। এইভাবে বলা উচিত হয়নি তোর। যা বলেছি ঠিক বলেছি, আমি ক্লিয়ার করে বলে দিয়েছি সময় মতো ডিভোর্স দিয়ে দেবো। এই রত সে আমার বউ নয়, নয় মানে নয়। তাহলে কেন বউয়ের রোল প্লে করতে আসবে ও? এসব আমি মানি না, নেভার। অরুণ কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে বলে, তুই শিওর মেয়েটির কথা না বলতে পারা নিয়ে এভাবে বলা ঠিক হয়েছে তোর? আকাশ অরুণের দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। ঢোক গিলে মৃদুস্বরে বলে, রেগে গিয়েছিলাম। একটু থেমে বিরক্তি কণ্ঠে বলে, ও অ্যাক্সিডেন্টলি আমার বউ, এটা ভুলে থাকলে মাথাটা ঠান্ডা থাকে, মনে পড়লে মেজাজটা খারাপ হয়। এরপর আকাশ ওয়াশরুমে যেতে যেতে আবারও শক্ত গলায় বলে, মেয়েটি আর একবার আমার বউয়ের রোল প্লে করতে আসলে ওর দুইটা গাল থাপড়ে লাল করে দেবো আমি, তুই দেখে নিস। অরুণ হেসে বলে, মেয়েটার চেয়ে তোর গাল লাল হওয়ার জন্য বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার। আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে বলে, আর তোর পাশা লাল হওয়ার জন্য আরো বেশি পারফেক্ট। অরুণ মুখটা একটুখানি করে বলে, তুই আমার ফর্সা পাছা দেখে নিলি, এসব আমার বোর হক। আকাশ বিরক্ত হলো, রেগে বলে, আর একটা ফালতু কথা বলবি তো থাপড়ে সোজা কবর দেবো তোকে। কথাটা বলে আকাশ ওয়াশরুমে চলে যায়। অরুণ অসহায় কণ্ঠে আওড়ায়। আজ আমার পাছা ফর্সা বলে। প্রায় মিনিট 10 পর আকাশ শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কাবার থেকে অ্যাশ কালারের একটা ব্লেজার বের করে গায়ে জড়িয়ে নেয়। হাত ঘড়ি হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে যায়। মাথায় পানি ঢেলে মাথাটা মনে হয় ঠান্ডা হয়েছে। সিঁড়ি বেয়ে নামতে নেমে আসমানি নওয়ানের ঘরে যায়। ভদ্রমহিলা বিছানায় শুয়েছিল। আকাশ এগিয়ে গিয়ে মৃদুস্বরে ডাকে, মা। আসমানি নওয়ান চোখ বুজে রেখে উত্তর দেয়, বলো। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, মা, কাজে যাচ্ছি, নিজের খেয়াল রাখো। আসমানি নওয়ান চোখ বুজে রেখে উত্তর দেয়, আমার মনে হয় তোমার ভদ্রতা সভ্যতা সব হারাই গেছে।
আমার খোঁজ নিয়ে সেসবের কিছু প্রমাণ করার দরকার নাই। আকাশ চুপ থাকলো, এরপর গম্ভীর গলায় বলে, মা হয়ে ছেলের মতামত ইম্পর্টেন্ট না দিলে ছেলে ভদ্রতা সভ্যতা হারানো দোষে কিছুই না। আসছি, বাই। কথাটা বলে আকাশ তার মায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো টেবিলে এক কোনায় সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেয়েটার সামনে অরুণ দাঁড়িয়ে হাসছে। হাসতে হাসতে বলে, শোনো সুইটি, আমি বাইরে ঘুরতে যাচ্ছি, বুঝলে? তোমার জন্য অনেক কিছু আনবো, বুঝেছো? তোমার কি পছন্দ বলে ফেলো তো আমাকে। কিছু একটা ভেবে পকেট থেকে ফোন বের করে এগিয়ে দিয়ে বলে, এই যে টাইপ করে লেখো, তাহলে আমি বুঝবো। সন্ধ্যা বিব্রত বোধ করে মাথা নেড়ে জানায় তার কিছু লাগবে না। অরুণ মন খারাপ করে বলে, ওকে ওকে, আমার পছন্দই তোমার পছন্দ হবে। এবার হাসো তো সুইটি, ডান হাতে দু আঙ্গুল ইশারায় দেখিয়ে বলে। স্মাইল। সন্ধ্যা না চাইতেও একটু হাসলো। অরুণকে দেখে সৌম্য ভাইয়ের কথা মনে পড়লো। তার সৌম্য ভাইয়া অনেকটা এইভাবেই কথা বলতো, তার সাথে খুনসুটি করতো। আকাশ সন্ধ্যার দিকে গম্ভীর চোখে চেয়েছিল। সন্ধ্যাকে হাসতে দেখে দৃষ্টিতে শীতলতা ভর করলো। অরুণ আবারও বলে, হাসো সুইটি, আর একটু হাসো। আকাশ চরম বিরক্ত হয়, বড় বড় পা ফেলে এগিয়ে এসে অরুণের হাত ধরে জোরে টান দেয়। অরুণ বেচারা বুঝতে না পারে কয়েক পা পিছিয়ে যায়, সাথে ঠাস করে পড়ে যায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ বাঁ হাতে দাঁড়িয়ে হাত চালায়, সাথে শক্ত গলায় বলে, এই বাসায় কোনো তামাশা চলবে না, দ্রুত রেডি হয়, আমার লেট হচ্ছে। অরুণ বহু কষ্টে উঠে দাঁড়িয়ে বলে, আমি কোথায় যাব? তুই কক্সবাজার কাজে যাচ্ছিস, যা, আমি যাব না। ইস, কোমরটা গেল। আকাশ শক্ত গলায় বলে। তোকে যেতে হবে। অরুণ অসহায় কণ্ঠে বলে, কি জ্বালা, আমার পিছু পড়লি কেন? আকাশ বিরক্তি হয়ে বলে। রেডি হয়ে আয়, সময় 2 মিনিট। অরুণ হতাশ, একটু পর ডান হাত আকাশের বুকে রেখে হেসে বলে, বাতাস বাবুটা আমাকে আজকাল একটু বেশি ভালোবাসে, আমাকে চোখে হারাচ্ছে। 1 মিনিট। আকাশ ঝাড়া মেরে অরুণের হাত সরিয়ে দিয়ে রেগে বলে। দ্রুত যা। অরুণ মন খারাপ করে আবারও হাসে। কক্সবাজার বোরিং হবে না, ওখানে নিশ্চয়ই কিউট কিউট মেয়ে থাকবে, একটু এনজয়ও করা যাবে। আকাশ গম্ভীর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ দুপা এগিয়ে আসলে সন্ধ্যা ঢোক গিলে আকাশ মৃদু স্বরে বলে। এত চোখের পানি আসে কোথা থেকে? সন্ধ্যা দুহাত কচলায়। আকাশ গম্ভীর গলায় বলে, আমার থেকে দূরে থাকবে, তাহলে কাঁদতে হবে না। আমার আশেপাশে আসলে থাপড়ে গাল লাল করে দেবো তোমার। কথাটা ধমকের সুরে বলে সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে। আকাশ গটগট পায়ে গেটের দিকে যায়। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। অরুণ আকাশের পিছু যেতে যেতে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বাই সুইটি। আকাশ রেগে তাকায় অরুণের দিকে। অরুণ সামনে ফিরে আকাশের দৃষ্টি দেখে ভ্রু কুচকে বলে, যাচ্ছি তো, রাখছিস কেন? আকাশ কিছু বলল না, চুপচাপ বেরিয়ে গেল। অরুণ চোখ ছোট ছোট করে আকাশের দিকে তাকিয়ে সেও বেরিয়ে যায়। সন্ধ্যা মলিন মুখে আকাশের অদৃশ্য হওয়া দেখলো। লোকটা তো তাকে ডিভোর্স দিয়ে দিবে, তারপর সে কোথায় যাবে? সৌম্য ভাইয়া তো আসে না। যদি তার ডিভোর্সের পরও সৌম্য ভাইয়া না আসে, তবে সে কোথায় যাবে, কোথায় থাকবে? আকাশ আর অরুণ কক্সবাজার পৌঁছেছে বেশ কিছুক্ষণ আগে। এখানে অরুণদের নিজস্ব একটা রিসোর্ট আছে, সেখানে আকাশ উঠেছে। অরুণ তার রুমে এসে ঘুমে কাঁদা। আকাশ ফ্রেশ হয়ে কিছু কাজ কমপ্লিট করে মিটিংয়ের ব্যবস্থা করে সময় মতো জায়গাটাতে পৌঁছাতে যথাসময় রুম থেকে বেরিয়ে যায়। আকাশ বিভিন্ন কোম্পানির মালিকদের সাথে সমুদ্রের পাড় থেকে কিছুটা দূরে একটা জায়গায় গোল হয়ে বসেছে। আকাশের বয়সের একজন আছে, বাকিরা সবাই বাবার বয়সী লোকজন। আর আছে তাদের দুজন মেয়ে। একজন মেয়ে আকাশের পাশে বসেছে, যার নাম মিতু। আকাশ কখনো গম্ভীর স্বরে কথা বলছে, সবাইকে বোঝাচ্ছে, আবার কখনো সকলের কথা শুনছে। মিতু মেয়েটি বারবার আকাশের হাতের উপর হাত রাখে। মেয়েটি আকাশকে চেনে, এর আগেও বহুবার দেখা হয়েছিল। তার বাবাদের সাথে মিটিংয়ের আয়োজন করলে সে সবসময় আসে আকাশের জন্যে। আকাশের সাথে বেশ অনেক কথা বলে, যদিও আকাশ শুধু হু হা করে, তবুও তার ভালো লাগে। আকাশ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়। কথা বলার মাঝে এ পর্যন্ত কম করে হলো 50 বার এই মেয়ের হাত সরিয়ে দিয়েছে, কিন্তু এটা ভালোভাবে কথা শোনার মেয়ে নয়, বুঝলো আকাশ। ডান দিকে ফিরে কিছুটা আওয়াজ করে শক্ত গলায় বলে, কোলে উঠবে? কোলে ওঠার ইচ্ছে হলে জানো, আমি কোল ভাড়া করে দিচ্ছি তোমায়। মৃত্যুসহ সকলে থতমত খেয়ে তাকায় আকাশের দিকে। আকাশ আবারও তার হাতের উপরে রাখা মেয়েটার হাত কিছুটা ঝাড়া মেরে সরিয়ে দেয়। ঠান্ডা মেজাজ, কেউ না কেউ গরম করবে, সবসময় আকাশের সাথে এমন করবে কেউ না কেউ। আকাশ চোখ বুজে নিজেকে সামলে আবারও কথা বলতে শুরু করে। মৃত্যু সকলের সামনে যেমন লজ্জা পায়, তেমনি ভীষণ মন খারাপ হয় আকাশের এরকম ব্যবহারে। অরুণ ঘুম থেকে উঠে আকাশকে খুঁজতে খুঁজতে সমুদ্রের এদিকে এসেছে। আকাশের বলা কথাটা শুনতে পেয়েছে সে। এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। ততক্ষণে আকাশদের আলোচনা পর্ব শেষ হয়। সবাই একে একে উঠে যায়। মৃত্যুর বাবা তার মেয়েকে ডাকলে সে বলে একটু পর যাবে। আকাশ চেয়ারে হেলান দিয়ে দুহাত আড়াআড়িভাবে গুজে চোখ বুজে রেখেছে। অরুণ মৃত্যুর পাশে চেয়ার টেনে বসে বলে, হাই সুইটি। মৃত্যু ভ্রু কুচকে তাকায় অরুণের দিকে। অরুণ হেসে বলে, তুমি কোলে উঠতে চাও? জানো আমার বডিতে অনেক শক্তি, এসো তোমাকে কোলে নেই।
মিতু অবাক হয় এমন বিদেশি ছেলের মুখে একদম শুদ্ধ বাংলা ভাষা শুনে। অরুণ আকাশের দিকে তাকিয়ে বলে, কিরে বাতাস বাবু, তোর গার্লফ্রেন্ডকে কোলে নিলে তোর কোথাও জ্বলবে না তো? আকাশ চোখ খুলে চেয়ার থেকে উঠে দাঁড়ায়, বিরক্তি কণ্ঠে বলে, ও আমার কেউ না, তুই চাইলে ওকে তুই কোলে নিতে পারিস, নিজ তোর ইচ্ছা পূরণ করতে হবে। কথাটা বলে সমুদ্রের পাড়ের দিকে যায় আকাশ। অরুণ হেসে বলে, এসো সুইটি, বসো। এত সুন্দর সুইটিকে কোলে নিলে আমি ধন্য হয়ে যাব। মিতু দ্রুত দাঁড়িয়ে যায়, রেগে বলে, সে টু ইউ সুইটি। মিতু ধূপধাপ পা ফেলে তার বাবার দিকে যায়। অরুণ গা টানা দিল। ভালোই লাগে মেয়েদের সাথে ফ্লার্ট করতে। দেখতে দেখতে প্রায় 25 দিন পেরিয়েছে। সৌম্য কার্জন হলের সামনে মাঠে বসে আছে, দৃষ্টি আকাশপানে। গত 5 দিন আগে তার কাছে সন্ধ্যার একটা ভিডিও এসেছিল। এরপর প্রতিনিয়তই সন্ধ্যার ছোট্ট কোনো ভিডিও অথবা কোনো পিক প্রতিদিন আসে। সৌম্য কল করলে ফোন বন্ধ পায়। কে এমন করছে তার সাথে? কখনো সন্ধ্যার কান্নামাখা মুখ দেখেছে, নয়তো কখনো সন্ধ্যার মলিন মুখ দেখেছে। সৌম্যর অস্থির লাগে। কোথায় আছে তার বোন? কেন তাকে খোঁজ দিচ্ছে না? গত 7 দিন আগে যে ইরাকে রেখে আসলো, এরপর আর ইরার হদিস পেল না সৌম্য। কোথায় হারিয়ে গেল ইরা? হারিয়ে গেল প্রশ্নটা আসলো কারণ সৌম্য ইরাকে খুঁজেছে। ইরার ফোনে অসংখ্যবার কল করেছে, কিন্তু একবারের জন্য ইরার ফোন অন পায়নি। পরিচিত সবার কাছে খোঁজ নিয়েছে, কেউ বলতে পারে না ইরার কথা। ইরাও হারিয়ে গেল। সৌম্য লম্বা শ্বাস টানে। তার জীবনটা অদ্ভুত, যেন কেউ কোথাও নেই। এত ছন্নছাড়া জীবন কারো হয়? কার্জন হলের সামনে এই জায়গাটা একসময় ইরা আর সৌম্যের খুব পছন্দের জায়গা ছিল। এখন কি পছন্দের জায়গা নেই? আছে তো। আগে হাসি খুশির জন্য জায়গাটা পছন্দের ছিল, আর এখন দুঃখ বিলাস করতে জায়গাটা পছন্দের তালিকায়। সৌম্যর মনে পড়ে সেই পুরনো দিনগুলোর কথা, যখন তারা এইখানে বসে দুজন কত হাসাহাসি করেছে। ইরা হাসতে হাসতে সৌম্যর গায়ের উপর ঢলে পড়তো। সৌম্য ধমক দিতে এভাবে গায়ে ঢলে পড়ায়। ইরা সৌম্যর ধমককে আরো বিত্রামি করত, আরো সৌম্যর গা ঘেসে বসতো। মেকি রাগ দেখিয়ে বলতো, আমি তোর কোলে উঠে বসে থাকবো, কি অরুণ করবি রে হেসে তুই? বলে। হ্যাঁ? সৌম্য নীরবে চঞ্চল ইরাকে দেখতো, আর কিছু বলতো না। যেদিন থেকে ইরার মন পড়তে শুরু করলো সেদিন থেকে সৌম্য হাসতে ভুলে গেল, কারণ ইরা যে আর হাসতো না। সৌম্যর অবহেলা ইরার হাসি বিলীন হতে শুরু করলো। ধীরে ধীরে ইরা হাসতে ভুলে গেল। এরপর কথায় কথায় চোখের কোণ ভিজত। ইরা কত যত্নে তা লুকিয়েও নিত, কিন্তু সৌম্যর চোখ ফাঁকি দেওয়া বুঝি এত সহজ? সৌম্যর চোখ যে ইরার থেকে সরতো না। ইরা সে খবর রাখেনি। সৌম্য নীরব হয়ে গেল। ইরাকে শুধু দেখতো, প্রয়োজন পড়লে ইগনোর করতো। ইরার মনে অভিমানের পাহাড় জমতো, আর সৌম্য বুক ব্যথা নিয়ে কি নির্মল চোখে অভিমানী ইরাকে দেখে যেত। অভিমান গলে ইরার চোখ বেয়ে পানি গড়ালে তখনও সৌম্য ইরাকে শুধু দেখে যেত। এই সমাজে সৌম্যদের কখনো প্রিয় মানুষের চোখের জল মুছে দেওয়ার অধিকার নেই। কথাগুলো ভেবে সৌম্য মলিন হাসলো। ইরা তো কখনো তার সাথে এভাবে যোগাযোগ অফ করে রাখেনি। মেয়েটা তো এমনটা পারে না। সে চেনে ইরাকে। তবে কি হলো ইরার? সৌম্যর কোথাও গিয়ে মন টিকে না। সবকিছু এত অশান্তি লাগে। ভাবনার ইতি ঘটালো সৌম্য। সকালে একটা পাউরুটি কিনে খেয়েছিল, এখন বিকাল পেরিয়ে যাচ্ছে। পেটে ক্ষুধা। দোকান থেকে রুটি কলা কিনে খেতে চাইলো, খেতে ইচ্ছা করলো না। দুঃখ দিয়ে পেট ভরা লাগে। পিছিয়ে এসে উল্টো পথে টিউশনের দিকে এগোলো। রাস্তার ধার দিয়ে হাঁটে। আশেপাশে অনেক মানুষ, কিন্তু তার মনে হয় সে একা, ভীষণ একা। রাত তখন 8টার কাছাকাছি। আকাশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। দুই পায়ে প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে গিরার উপর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে আছে। পরনে নীল শার্ট, দু হাতে শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, হাত দুটো প্যান্টের পকেটে গুজে রাখা। দৃষ্টি দূর অজানায়। মুখায়াবব গম্ভীর, চোখে মুখে বিরক্তি, তবে কারণ জানা নেই। অরুণ আকাশের থেকে আরো খানিক সামনে গিয়েছে। তার হাতে ক্যামেরা, যদিও অন্ধকার, তবে চাঁদের মিটিমিটি আলোয় যা পিক উঠছে সেটাই তুলছে। আকাশের থেকে কিছুটা ডান দিকে একটু সামনে সকাল 8টার এক বান্ধবী দাঁড়িয়ে আছে। গতকাল 2 বান্ধবী মিলে কক্সবাজার ঘুরতে এসেছে। সকালের নজর আকাশের দিকে। সকালের বান্ধবী নীরা সকালকে একদিকে তাকিয়ে থাকতে দেখে বলে, ওদিকে কি দেখিস? সকাল আকাশের দিকে চেয়েই বলে, ছেলেটা অনেক সুন্দর না? নীরা চোখ ছোট ছোট করে তাকায়। আকাশ যেখানে দাঁড়িয়েছে সেখানে আকাশকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। সকাল নীরাকে রেখে এগিয়ে যায় আকাশের দিকে। নীরা বিচলিত কণ্ঠে বলে, ওদিকে কই যাস? সকাল পাত্তা দিল না। নীরা আর কিছু না বলে সামনের দিকে এগোতে থাকে। সকাল মৃদু হাসছে। গায়ে ওড়না নেই মেয়েটার, পরনে একটা টপস আর জিন্স। এগিয়ে গিয়ে হঠাৎই একদম আকাশের সামনে ঠাস করে পড়ে যায়। আকাশের দৃষ্টি সামনের দিকে ছিল। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে তার সামনে পড়ে যাওয়া সকালের দিকে ভ্রু কুঁচকে তাকায়। সকাল মৃদু আর্তনাদ করে, ব্যথাতুর আওয়াজে বলতে থাকে, ইস, ও মা গো, কোমরটা গেল গো। আকাশ যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে আছে। মুখায়াবব গম্ভীর দৃষ্টি সকালের দিকে, তবে চোখে মুখে বিরক্তি। সকাল আকাশের দিকে চেয়ে আছে। সে মূলত ইচ্ছে করে পড়েছে যাতে আকাশ এগিয়ে এসে তাকে হেল্প করে, কিন্তু লোকটা একদম রোবটের মতো দাঁড়িয়ে আছে। নীরা হঠাৎই খেয়াল করে সকাল পড়ে গিয়েছে। দেখতে পেয়ে মেয়েটা দ্রুত সকালের দিকে এগিয়ে এসে বলে, কিভাবে পড়লি?
সকালের দৃষ্টি সামনের দিকে দেখে নীরাও মাথা তুলে তাকায়। সামনে তাকিয়ে দৃষ্টিতে বিস্ময় ভর করে। আকাশ দুটো মেয়ের এমন উদ্ভট দৃষ্টি দেখে বিরক্তি কণ্ঠে আওড়ায়। রাবিশ। কথাটা বলে উল্টো ঘুরে চলে যায়। সকাল মন খারাপ করে বলে, লোকটার কি অ্যাটিটিউড সেই লাগছে। আমি এই লোকটাকে পটিয়ে ছাড়বো। নীরা বিস্ময় চোখে চেয়ে বিড়বিড় করে। সন্ধ্যার বর আকাশ নওয়ান। আরও একদিন পেরিয়েছে। সৌম্য টিউশনে যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছে। রাস্তার ধার দিয়ে ধীর পায়ে হাঁটছে। পায়ে একজোড়া চামড়ার জুতো ইরা কিনে দিয়েছিল বছর খানেক আগে। বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে। সৌম্য মলিন হাসলো। ইরাটা হারিয়ে গেল। সৌম্যর কাছে ইরার মায়ের নাম্বার ছিল। ছেলেটা নিজের ছটফটানি কমাতে গতকাল ইরার মায়ের নাম্বারে কল দিয়েছিল। ভদ্রমহিলা সৌম্যর সাথে খুব সুন্দরভাবে কথা বলতো, যদিও সৌম্য অনেক মাস হলো কথা বলেনি। তবে গতকাল কল দেওয়ায় ভদ্রমহিলার কণ্ঠ এত রূঢ় ছিল, সৌম্য নিজেকে ভীষণ ছোট লেগেছে। কিন্তু তবুও কল কাটেনি। অনেকবার ইরার কথা জিজ্ঞাসা করেছে। এরপর তিনি জানিয়েছেন ইরা তার জীবন নিয়ে সুখী আছে। সৌম্য যেন আর ইরার খোঁজ না করে। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। মনে প্রশ্ন করে, ইরাবতী, তুই সত্যি ভালো আছিস তো? উত্তর আসে না। সৌম্য হাঁটতে হাঁটতে মেন শহরে চলে এসেছে। হঠাৎই মাথা তুলে সামনে তাকালে সৌম্যর পা থেমে যায়। একটা কালো গাড়ি থেকে বেরিয়ে দাঁড়িয়েছে ইরা। সৌম্য ইরাকে দেখে দ্রুত পায়ে দু পায়ে গিয়ে সাথে শব্দ করে ডাকতে নেয়। ইরা প্রথম অক্ষরটি জোরে বললেও পরের অক্ষরটি একদম আস্তে উচ্চারণ করে। সৌম্যর পা থেমে যায়। ইরার পাশে একজন ছেলে দাঁড়িয়েছে। বয়স 29-30 বছরের হবে হয়তো। ইরা লোকটার সাথে হাঁটতে হাঁটতে সামনে শপিং মলের ভেতরে গেল। সৌম্যর বুক চিনচিন করে উঠল। যেভাবে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়িয়ে রইল। 5 মিনিট যেতে ইরা আর লোকটি ভেতর থেকে বেরিয়ে আসে। লোকটা গাড়ির দরজা খুলে দিলে ইরা ভেতরে উঠে বসে। এরপর লোকটি অপর পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সৌম্য চুপচাপ তাকিয়ে রইল। গাড়ি ছেড়ে দেয়। গাড়ি সামনের দিকে এগোয়। সাথে সৌম্যর বুক ব্যথা বাড়ে। মলিন হেসে বিড়বিড় করে, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি ইরাবতী? আর একটু সময় নিয়ে ভুলতে না হয়, বারণ করতাম না। কথাটা বলে ঢোক গিলল। ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা ডান চোখ থেকে এক ফোঁটা নোনা পানি ছিটকে ফেলে। লম্বা শ্বাস টানে। পায়ের গতি বাড়ায়। টিউশনে যেতে হবে। দুনিয়ার আনন্দ তো তার জন্য নয়, তার জন্য যত্ন করে দুঃখটুকুই জমা রেখেছে আল্লাহ। মেয়েদের মতো কাঁদলে হবে, বরং প্রতিনিয়ত দুঃখকে বরণ করতে হবে। তখন বিকাল। সন্ধ্যা ব্যালকনিতে বসে অনেকক্ষণ একা একা বসে কেঁদেছে। ভাইয়ের কথা খুব মনে পড়ে। কতদিন হয়ে গেল তার ভাইকে দেখে না। কেঁদে কেটে ঘরে এসে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আসে। যদিও চোখ মুখ লাল হয়ে আছে, তবে মুখে পানি দিয়ে আদেছে ভালো লাগছে। আকাশ রিসোর্টের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। কিছু একটা ভেবে তাদের বাড়ির একটা রুমের সিসিটিভি ফুটেজ চেক করে। স্ক্রিনে সন্ধ্যা ভেসে উঠল। আর আকাশ নীরব চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা বিছানায় বসে একটা খাতায় কিছু লিখছে। এই ঘরের টেবিলের উপর খাতা কলম রাখা ছিল। সন্ধ্যা সেখান থেকে একটা খাতা কলম নিয়েছে। খাতার দুটো পৃষ্ঠায় কিছু লিখে পৃষ্ঠা দুটো খাতা থেকে ছিঁড়ে তার হাতে নেওয়ার পর বিছানা থেকে নেমে আঠা দিয়ে কাগজ দুটো দেয়ালে বসায়। আকাশ অবাক হয়, মেয়েটা কি করছে এসব? দেয়ালে লাগানো কাগজ দুটিতে চোখ বুলালে আকাশের চোখে পড়ে দুটো বাক্য, যার একটিতে কাগজে লেখা আছে, তোমাকে খুব মনে পড়ে ভাইয়া। অপর কাগজে লেখা, তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আকাশ বাক্য দুটো পড়ে ভীষণ অবাক হয়। আরেকটি ব্যাপারে অবাক হয়, সন্ধ্যার হাতের লেখা চোখে পড়ার মতো সুন্দর, একদম টাইপ করে লেখার মতো। ল্যাপটপের স্ক্রিনে দেখলো সন্ধ্যা কাগজ দুটির উপর ডান হাতের আঙ্গুলগুলো বুলায় আর মৃদু হাসে। এরপর কিছু একটা ভেবে সন্ধ্যা দেয়াল থেকে পিছিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ায়। সন্ধ্যা এখানে আসার পর থেকে সবসময় শাড়ি পরতো, তবে আজ আসমানি নওয়ান তাকে একটা 3 পিস পরতে দিয়েছে। শাড়ি পরার অভ্যাস নেই সন্ধ্যার, খুব অসুবিধা হতো। তবু আসমানি নওয়ানের কথায় অসম্মতি করেনি, কষ্ট করে শাড়ি সামলেছে। আজ 3 পিস পরে সন্ধ্যার আরাম লাগছে। সন্ধ্যা তার শরীর থেকে ওড়না খুলে রেখে দিল। আকাশ দৃষ্টি সরিয়ে নেয়, সাথে সাথে ল্যাপটপ বন্ধ করার জন্য ডান হাত ল্যাপটপে রেখেও আর বন্ধ করলো না। ভেতর থেকে কেউ বলে ওঠে, মেয়েটা তোর বউ, এত ফর্মালিটির কি আছে? আবার কেউ বলে, কিন্তু তুই তো তোর বউকে ডিভোর্স দিয়ে দিবি, ডিভোর্স পেপার রেডি হচ্ছে। আকাশ তার মনের ভেতর এসব চিন্তায় বিরক্ত হয়। সে নিজেকে বোঝায়, আপাতত যেহেতু মেয়েটি তার বউ, সে দেখতেই পারে মেয়েটিকে। ভাবনা রেখে ল্যাপটপে দৃষ্টি দিলে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। সন্ধ্যা নাচছে না, কোনো গান নেই, তবে এমনি মেয়েটা খুব সুন্দর করে নাচছে। হঠাৎই নাচতে নাচতে ঠোঁট প্রসারিত করে হাসতেই থাকে। আকাশ বিস্ময়ের চোখে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার মুখ পানে একধানে চেয়ে আছে। গালে সৃষ্ট নিখুঁত চলে আকাশের দৃষ্টি থেমে যায়। সন্ধ্যা শব্দবিহীন মন খুলে হাসে। তার মনে আছে সেই সৌম্যর সামনে এভাবে নাচত। এই অভ্যাস সন্ধ্যার ছোট্টবেলা থেকেই ছিল, তাই কখনো লজ্জা পায়নি ভাইয়ের সামনে। সৌম্য সন্ধ্যাকে বাহবা দিত, বলতো, বনু তুই তো সেরা। এরপর দুষ্টুমি করে বলতো, কিন্তু এরকম বগের ঠ্যাঙের মতো নাচ দেখে আমার একটু বমি বমি পায় আর কি, এটাই। সন্ধ্যা ভাইয়ের দুষ্টুমি ধরতে পেরে তার নাচ থামিয়ে ভাইয়ের বাহুতে কিল দিত। মেকি রাগ দেখাতো, কিন্তু আজ সন্ধ্যা হাসছে। দু চোখের পাতাবে নোনা জল গড়িয়েছে, সে খবর সন্ধ্যার কাছে নেই। আকাশের চোখে মুখে আগের চেয়েও বিস্ময়। মেয়েটা নাচছে, হাসছে, একই সাথে কাঁদছে। আকাশ চুপচাপ সন্ধ্যার দিকে চেয়ে রইল। একটু পর বিড়বিড়িয়ে বলে, আই লাইক ইউর অ্যাক্টিভিটিস বাট আই হেল অল গার্লস।
একটু থেমে আবারও বলে, তুমি খুব তাড়াতাড়ি আমার থেকে ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্সের কথাটা বলতেই আকাশের প্রচন্ড পরিমাণে রাগ হয়। সে বুঝলো না সে কেন রাগলো। তবে রেগে মেগে কোলের উপর রাখা ল্যাপটপ গায়ের জোরে ছুঁড়ে মারে। ল্যাপটপ দুটো পুরো দুভাগ হয়ে যায়। আকাশ চেয়ারে হেলান দিয়ে ডান হাতে মাথার চুল টেনে ধরে। ওপাশে সন্ধ্যার পায়ের গতি কমে যায়। ধীরে ধীরে সন্ধ্যার পা থেমে যায়। বিছানার কোনায় বসে পড়ে সন্ধ্যা। দু হাতের উপর চিবুক রেখে ফুপিয়ে ওঠে। দুটো শব্দে মন কেঁদে উঠল। সোমু ভাইয়া। আকাশ তখন মাস্টার্স ফাইনাল ইয়ারে। তার বাবার এক ব্যবসায়ী কলিগের মেয়ে আকাশকে পছন্দ করত। মেয়েটি আকাশকে প্রপোজ করেছিল একটু ইউনিক ওয়েতে। একটা ছোট্ট চিরকুট লিখে তার অনুভূতি প্রকাশ করেছিল। আকাশের ভাবমূর্তি ছিল স্বাভাবিক। মেয়েটি আকাশকে চুপ থাকতে দেখে সামনাসামনি জিজ্ঞেস করে উত্তর চায়। আকাশ খুব স্বাভাবিকভাবে জানিয়েছিল, আমার তোমাকে ভালো লাগে না। আকাশ ভেবেছিল মেয়েটা ভুলে গিয়েছে তাকে, কিন্তু না, মেয়েটা সবসময় আকাশের আশেপাশে থাকতো, বিভিন্নভাবে তার ভালোবাসা প্রকাশ করত। আকাশ মাঝে মাঝে প্রচণ্ড বিরক্ত হতো, কিন্তু মেয়েটার কাজকর্মে সে অবাক না হয়ে পারত না। আকাশের মনে হতো মেয়েটা হয়তো তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার মেয়েটার প্রতি তেমন কোনো ফিলিংসে আসেনি। মেয়েটা আকাশের থেকে এত নীরবতা পেয়েও কখনো পিছু পা হয়নি। এভাবে প্রায় 1 বছর পেরিয়ে যায়। আকাশের মাস্টার্স কমপ্লিট হয়ে যায়। সে বিদেশে যাওয়ার জন্য সবকিছু রেডি করে। তার ফ্লাইটে 2 দিন আগে ব্যবসার কাজে এক জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে তার পিছে ঘুরঘুর করা মেয়েটার সাথে একটা ছেলের কথোপকথন শুনতে পায়। সাথে ছেলেটার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত। মেয়েটা মূলত আকাশের এত টাকা দেখে এই নাটকগুলো করতো। আকাশ সেদিন এত রেগে গিয়েছিল। মেয়েটার প্রতি তার অনুভূতি নেই ঠিক আছে, কিন্তু মেয়েটা এত পাগলামি করে তাকে বিরক্ত করতো, এর মাসুল দিবে না? আকাশ কারণ ছাড়া কাউকে কিছু বলতো না। যেমন সে কখনো মেয়েটার অনুভূতির জন্য তাকে ছোট করেনি, তার অনুভূতির ঘর শূন্য হলেও। কিন্তু সেদিন আকাশ মেয়েটার সামনে গিয়ে কোনো কথা ছাড়াই কষিয়ে 2 থাপ্পড় মারে। এখানেই শেষ নয়। আকাশের একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে আকাশকে ভালোবাসি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল। আর তার তো টাকার জন্য পরবর্তীতে পুরো লিঙ্ক ভাইরাল হয়ে গেছিল। তাছাড়া বন্ধু হিসেবে অরুণ আছে। প্রতিটা মেয়ে এত লোভী টাইপ। মেয়েদের উপর থেকে আকাশের মন একদম উঠে গিয়েছে। পুরনো কথা ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলল। মেঝেতে দ্বিখণ্ডিত হওয়া ল্যাপটপের দিকে তাকিয়ে নিজের উপর বিরক্ত হলো। এখন তাকে সব গুছানো কাজ আবারও করতে হবে। হঠাৎ রাগের কারণে নিজেকেই 2 থাপ্পড় দিতে ইচ্ছে করে তার, কিন্তু রাগলো কেন? মেয়েটাকে ডিভোর্স দিবে ভাবতেই রাগ হলো, কারণ জানে না নিজের উপর চরম বিরক্ত সে। 2 দিন পেরিয়েছে। সন্ধ্যার পর সন্ধ্যা আসমানি নওয়ানের পাশে বসে আছে। আসমানি নওয়ান কাঁথা সেলাই করছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে ঝাঁকিয়ে হাত নেড়ে বোঝায় সে সেলাই করতে চায়। আসমানি নওয়ান অবাক হয়ে বলে, তুই পারিস? সন্ধ্যা মাথা ঝাঁকিয়ে সম্মতি দেয়। ভদ্রমহিলা সন্ধ্যার হাতে কাঁথা সুই দিলে সন্ধ্যা খুশি হয়ে আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে মৃদু হেসে হাত দিয়ে ইশারায় বোঝায়। তুমি অনেক ভালো। আসমানি নওয়ান সন্ধ্যার থুতনিতে হাত রেখে বলে, আমার জান্নাতের চেয়ে ভালো কেউ নাই, বুঝলি? সন্ধ্যা ইশারা করে। তুমি আমাকে জান্নাত ডাকো কেন? ভদ্রমহিলা মৃদু হেসে বলে, কারণ তোর মুখ দেখলে আমি মেলা শান্তি পাই মা। জান্নাতে যেমন অনেক সুখ শান্তি, তেমন তোর দিকে তাকাইলে আমি এমন শান্তি পাই। কারণ শুনবি? সন্ধ্যা মাথা নেড়ে সম্মতি জানায়। সে শুনতে চায়। আসমানি নওয়ান কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। সন্ধ্যার মুখে চুমু খেয়ে বলে, কোনো একদিন শুনবি। এখন তোর কাজ কর মা। আসমানি নওয়ানের চোখের কোণে পানি। সন্ধ্যার চোখে যা ধরা দেয়। মেয়েটি আসমানি নওয়ানকে ঝাঁকিয়ে বোঝায়, তোমার চোখে পানি কেন? আসমানি নওয়ান সন্ধ্যাকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যা মলিন মুখে চেয়ে থাকে। আসমানি নওয়ান কাঁদলে তার ভালো লাগে না। আপাতত একটা মানুষই তার একমাত্র আপন। আসমানি নওয়ান নিজেকে সামলে সন্ধ্যাকে ছেড়ে মৃদুস্বরে বলেন, নে এই কাজ শুরু কর, দেখি তো কেমন পারিস। সন্ধ্যা ইশারায় বোঝায়। আর কাঁদবে না তো? আসমানি নওয়ান হেসে ফেলল। দেখো কেমন মেয়ের মতো কথা বলে। অবশ্য এটা তো তোর মেয়ে। মাথা নেড়ে বলে। আমার জান্নাতের কথা অমান্য করি কি কইরা? সন্ধ্যা হাসলো। বেল বেজে উঠলে আসমানি নওয়ান ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা সেলায় মনোযোগ দেয়। আসমানি নওয়ানের ছোট বোন আর তার মেয়ে শিমু তাদের বাড়িতে এসেছে। আসমানি নওয়ান এতদিন পর বোনকে পেয়ে ভীষণ খুশি হয়ে জড়িয়ে ধরে। বোনকে পর কথা বলায় ব্যস্ত হয়। শিমু তার খালাকে জিজ্ঞাসা করে, খালামণি, সন্ধ্যা ভাবি কোথায়? আসমানি নওয়ান তার ঘর দেখিয়ে দিলে চঞ্চল শিমু দৌড় দেয় তার খালার ঘরের দিকে। বিছানার উপর একটা মেয়েকে খুব মনোযোগ দিয়ে সুতার কাজ করতে দেখে শিমু এগিয়ে এসে বলে, তুমি আকাশ ভাইয়ের বউ সন্ধ্যা ভাবি? মেয়ে কণ্ঠে সন্ধ্যা মাথা ইচু করে অপরিচিত এক মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। শিমু এগিয়ে এসে বলে, তুমি আমার ভাবি তাই না? সন্ধ্যা বাঁকা চোখে চেয়ে ইশারায় বোঝায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।